আমাদের যা যা করা উচিত। আমরা সকলে সমাজে বাস করি, আমাদের সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। এজন্য আমাদের অনেক নিয়ম শিখতে হয় এবং তা মেনে চলতে হয়। নিয়মগুলি শেখাই হলো সামাজিক শিক্ষা। ছোটবেলা থেকেই সামাজিক শিক্ষা গ্রহণ করতে হয়। তুমি ও তোমার পরিবারের অন্যান্য ছোট ছোট ভাই বোনদের কিভাবে চলা উচিত বলে মনে করো? আমি ও আমার পরিবারের অন্যান্য ছোট ছোট ভাই বোনদের কয়েকটি কথা সর্বদাই মেনে চলা উচিত। 1. গুরুজনদের আদেশ ও উপদেশ আমাদের সকলকেই মেনে চলতে হবে। 2. অযথা বায়না করা উচিত নয়। 3. নিজেদের ব্যবহার করা দরকারি জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখা উচিত। 4. অযথা ঘরদোর নোংরা করা উচিত নয়। 5. যতদূর সম্ভব নিজের কাজগুলি নিজেই করে নেওয়া উচিত, যেমন স্নান করা, জামা কাপড় পরা, চুল আঁচড়ানো, বই গোছানো প্রভৃতি কাজ। 6. ভাই বোনদের মধ্যে যাতে ঝগড়া মারামারি না হয় সেদিকে আমাদের ছোটদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে। খাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা করা একেবারেই উচিত নয়। আমাদের বিদ্যালয়, আমরা শিশু, আমাদের ছোট থেকে লেখাপড়া শেখার জন্য বিদ্যালয়ে যেতে হয়। বিদ্যালয়ের প্রধান হলেন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। এখানে অন্যান্য শিক্ষক মহাশয় ও দিদিমণিরা আমাদের শিক্ষা দেন। তারা আমাদের লেখাপড়া ছাড়াও গান, আবৃত্তি, খেলাধুলা শেখান। বিদ্যালয়ে একটি অফিস ঘর থাকে, সেখানে অনেক কর্মচারী কাজ করেন। আলমারিতে দরকারি কাগজপত্র থাকে, একটা আলমারিতে বই থাকে। সপ্তাহে একদিন আমাদের বই দেওয়া হয়। আমাদের বিদ্যালয়ের সামনে একটা ফুলের বাগান আছে, সেখানে নানা ধরনের ফুল গাছ আছে। পানীয় জলের জন্য কল ও নলকূপ আছে। আমার সঙ্গে যে সকল ছেলে মেয়ে পড়ে তারা আমার সহপাঠী। আমরা তাদের সঙ্গে মিলেমিশে পড়াশুনো ও খেলাধুলো করি। তোমাদের বিদ্যালয় বাড়িটি কেমন? বিদ্যালয়ের বাড়িটি পাকা। এই বাড়ি ইট, সিমেন্ট, রড, বালি প্রভৃতি দিয়ে তৈরি করা হয়েছে। ছাদও পাকা, সিমেন্ট, বালি, স্টোন চিপ দিয়ে ঢালাই করা। তোমাদের বিদ্যালয়ে কটা ঘর আছে? ঘরগুলিতে মোট কটা করে জানালা আছে? মোট 8টি ঘর, প্রতিটি ঘরে 4টি করে জানালা আছে। তোমাদের বিদ্যালয়ে কি কি আসবাবপত্র আছে? আমাদের বিদ্যালয়ে চেয়ার, টেবিল, ডেস্ক, বেঞ্চ, আলমারি, ব্ল্যাকবোর্ড প্রভৃতি আসবাবপত্র আছে। তোমাদের বিদ্যালয়ে পানীয় জলের কি ব্যবস্থা আছে? আমাদের বিদ্যালয়ে একটি টিউবওয়েল বা নলকূপ আছে। ওই নলকূপের বিশুদ্ধ পানীয় জল আমরা খাই বা পান করি। তোমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি কেমন? আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি খুবই ভালো। ওই মাঠে আমরা ফুটবল, ক্রিকেট, হাডুডু এবং অন্যান্য খেলা খেলি। তোমাদের বিদ্যালয়ের ফুলের বাগানটি কেমন? আমাদের বিদ্যালয়ের ফুলের বাগানটি খুবই সুন্দর। আমরা সকলে মিলে সপ্তাহে একদিন ওই বাগানের পরিচর্যা করি। তোমার বিদ্যালয়ে তুমি প্রতিদিন কাদের দেখে থাকো? বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের দেখে থাকি। সহপাঠী বলতে তুমি কি বুঝেছ? বিদ্যালয়ে একই শ্রেণীতে আমরা যারা পাশাপাশি বসে একসঙ্গে লেখাপড়া শিখে থাকি তাদের বলা হয় সহপাঠী। সহপাঠীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়? সহপাঠীদের সঙ্গে ভাই বোন বা বন্ধুর মতো ব্যবহার করতে হয়। সহপাঠীদের সঙ্গে কখনো ঝগড়া বা মারামারি করা উচিত নয়। তোমাদের বিদ্যালয়ের পরিচালনার ভার কার উপর? প্রধান শিক্ষিকার উপর। তোমাদের মতে বিদ্যালয় কিভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা উচিত? বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নিয়মিত ঝাঁট দেওয়া দরকার। বিদ্যালয়ের যত্রতত্র ইচ্ছে মতো বাজে কাগজ, নোংরা ফেলা উচিত নয়। টিফিনের পর ময়লা নির্দিষ্ট পাত্রে ফেলা উচিত। ঠোঙা, ফলের খোসা ইত্যাদি নির্দিষ্ট পাত্রে ফেলা উচিত। আমরা সপ্তাহে অন্তত একদিন বিদ্যালয়ের সাফাইয়ের কাজে অংশ নিতে পারি। এছাড়াও বিদ্যালয়ের শৌচাগারও নিয়মিত পরিষ্কার রাখা উচিত। শরীর ও স্বাস্থ্যবিধি। কথাই বলে স্বাস্থ্যই সম্পদ।
স্বাস্থ্য কথাটির অর্থ হলো শরীরকে নিরোগ ও সুস্থ রাখা। আমাদের শরীরটাকে ভালো রাখতে হলে আমাদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। নিয়মিত চুল ও নখ কাটা, দাঁত মাজা, সময় মতো স্নান, খাওয়া দাওয়া করা দরকার। শুধু ঘরবাড়ি বা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই চলবে না, আমাদের নিজেদের স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। তোমার দাঁত পরিচর্যা তুমি কিভাবে করবে? না করলে কি হবে? দাঁত ভালো করে সকালে ও রাতে শুতে যাবার আগে টুথপেস্ট দিয়ে মাজতে হবে। প্রতিবার কিছু খাওয়ার পরপরই ভালো করে মুখ কুলকুচি করে ধুয়ে ফেলা উচিত, না হলে দাঁতের গোড়ায় রোগ জীবাণু বাসা বাঁধবে, মাড়িতে ঘা হবে, রক্ত পড়বে। গায়ের ত্বক নিয়মিত পরিষ্কার না রাখলে কি ক্ষতি হবে? ত্বক নিয়মিত সাবান মেখে পরিষ্কার না রাখলে দাঁত, চুলকানি, ঘা, খোস পাঁচড়া প্রভৃতি নানা রকমের চর্মরোগ হতে পারে। মাথার চুল নিয়ম করে পরিষ্কার না রাখলে কি ক্ষতি হতে পারে? মাথার চুল নিয়ম করে সাবান বা শ্যাম্পু দিয়ে সপ্তাহে অন্তত 2 দিন পরিষ্কার করতে হয়। চুলের গোড়ায় প্রতিদিন তেল ঘষতে হয়। মাথার চুল পরিষ্কার না রাখলে মাথায় খুশকি ও উকুন সৃষ্টি হয়। তোমার নখ নিয়ম করে না কাটলে কি ক্ষতি হবার সম্ভাবনা আছে? নখ খুব সাবধানে নেল কাটার দিয়ে নিয়ম করে কাটতে হয়। নখ এভাবে পরিষ্কার রাখলে নখের ভিতর ময়লা জমে থাকতে পারে না। নখ না কাটলে নখের ভিতরের ময়লা খাওয়ার সময় পেটের মধ্যে চলে যায়। এর ফলে পেটের নানান রোগ দেখা দেয়। আমাদের কান কিভাবে পরিষ্কার রাখতে হয়? কান নিয়ম করে পরিষ্কার করা উচিত। পরিষ্কার না রাখলে কানে ময়লা জমে ঘা হতে পারে। এর ফলে আমরা শোনার ক্ষমতা হারাতে পারি। মলমূত্র ত্যাগ এর করার নিয়ম কি এবং কোথায় তা ত্যাগ করা উচিত? প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করা উচিত। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা উচিত নয়। পায়খানা বা শৌচাগারে মলমূত্র ত্যাগ করা উচিত। যেখানে সেখানে থুতু বা ময়লা ফেললে কি ক্ষতি হতে পারে? যেখানে সেখানে থুতু বা ময়লা ফেলে দেওয়া একেবারেই উচিত নয়। এতে নানা রকমের রোগ ছড়িয়ে পড়ে। যেখানে সেখানে ময়লা বা থুতু ফেললে মশা মাছির উপদ্রব বেড়ে যায়। ছোঁয়াচে রোগ বলতে তুমি কি বোঝো? ছোঁয়াচে রোগ যে রোগ একজনের দেহ থেকে সহজেই অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে। ছোঁয়াচে রোগ হলো কলেরা, বসন্ত, খোস পাঁচড়া প্রভৃতি। বাড়ির কারো ছোঁয়াচে রোগ হলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? বাড়ির কারো ছোঁয়াচে রোগ হলে তাকে বাড়ির সকলের থেকে আলাদা করে রাখবার ব্যবস্থা করতে হবে। রোগীর ব্যবহার করা জিনিস বাড়ির কেউই যাতে ব্যবহার না করে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। রাস্তাঘাটে চলাফেরার সাবধানতা। এখন আর আগের দিনের মতো ধীরে সুস্থে জিরিয়ে বিশ্রাম নিয়ে কাজ করার দিন নেই। এখন এই দ্রুততার যুগে দ্রুত কাজ করতে গিয়ে নানা ভুল ভ্রান্তি আর দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই এখন সবচেয়ে বড় দরকার হলো সব কাজেই আগে সাবধানতা অবলম্বন করা। কথাই বলে সাবধানের মার নেই। ঘরের নানা কাজে আমাদের যেমন সাবধানতা অবলম্বন করতে হয়, তেমনি বাইরে বেরিয়েও বেশি করে আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। তুমি রাস্তা কি করে পার হবে? আমি রাস্তা পার হবার সময় প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে এবং পুনরায় ডান দিকে তাকিয়ে দেখে নেব কোনো গাড়ি আসছে কিনা। গাড়ি না আসলে তবেই নিরাপদে রাস্তা পার হয়ে যাব। রাস্তায় বেরিয়ে আমাদের কোন পথ ধরে হাঁটা উচিত? রাস্তায় চলার পথ বা ফুটপাথ ধরে আমাদের হাঁটা উচিত। শহরের রাস্তায় তুমি যে সাদা কালো জেব্রার মতো দাগ কাটা দেখে থাকো, সেগুলি কি? শহরের মোড়ে জেব্রার দেহের মতো সাদা কালো ডোরা কাটা দাগ হলো জেব্রা লাইন। ওই দাগগুলোকে জেব্রা ক্রসিং বলা হয়। শহরের মোড়গুলিতে জেব্রা ক্রসিং ধরে বড় রাস্তা পার হওয়াই নিয়ম। রাস্তা পার হবার সময় সিগন্যালের দিকে তাকিয়ে কোন আলো দেখে রাস্তা পার হতে হয়। সবুজ আলো জ্বলে উঠে রাস্তা পারাপার হওয়ার নির্দেশ পেলেই আমাদের নিশ্চিন্তে ও নিরাপদে রাস্তা পার হতে হবে। দেখে শুনে পথ চলার ব্যাপারটা কি? দেখে শুনে পথ চলার অর্থ সাবধান হয়ে অন্যমনস্ক না হয়ে পথ চলা। বর্ষাকালে একটু বেশি সাবধানে পথ চলতে হয়। রাস্তায় গর্ত বা খোঁড়া আছে কিনা দেখে শুনে পা ফেলতে হবে। রাতের অন্ধকার পথে, বিশেষ করে গ্রামের পথে সাপের ভয় থাকে, জোঁকের আক্রমণ থাকে। তাই দেখে শুনে পথ চলতে হয়, বিশেষ করে রাতের বেলায়।
অনেকের রেল লাইন ধরে হাঁটার অভ্যাস আছে, তাদেরকে তুমি কি পরামর্শ দেবে? রেল লাইন ধরে হাঁটা উচিত নয়, তাহলে বিপদের সম্ভাবনা থাকে। লেভেল ক্রসিং বন্ধ থাকলে কখনোই রেল লাইন পার হওয়া উচিত হবে না।